রাত বাড়ছে, হাজার বছরের পুরনো রাত। দিল্লির প্রতিরক্ষা দপ্তরের একটি ঘর, অন্ধকারে টিমটিম করে জ্বলছে কেবল একটি টেবিল ল্যাম্প। ভারতের একজন উচ্চপদস্থ জেনারেল নীরবে তাকিয়ে আছেন বাংলাদেশের মানচিত্রের দিকে, যেন এক ছোট্ট দ্বীপ। তিন দিক ঘিরে ভারত, একদিকে সাগর। তার চোখে প্রশ্ন, এত ছোট একটি দেশ সত্যি কি প্রতিরোধ করতে পারে? ঠিক এমনটাই ভেবেছিল পাকিস্তান 1971 সালে। ভেবেছিল কয়েকদিনেই দখল করে ফেলবে। লারকানার সভায় ভুট্টো আর পাকিস্তানি জেনারেলরা মিলে পরিকল্পনা করেছিলেন বাংলা দখলের। ফলাফল এক অপমানজনক পরাজয়, এক ইতিহাসের দুঃস্বপ্ন। 50 বছর পর সেই একই বিভ্রমে পা রাখতে চলছে কেউ কেউ বলছে বাংলাদেশকে তো কয়েক ঘন্টাতেই দখল করা যাবে, অথচ ইতিহাস জানে এই দেশের প্রতিরক্ষা শুধু অস্ত্র নয়, এই মাটি, এই নদী, এই মানুষ সব মিলেই এক অজেয় দুর্গ। 1971 সালের এপ্রিলে ইন্দিরা গান্ধী যখন তার সেনাপ্রধান শ্যাম মানেকশকে পূর্ব পাকিস্তানে অভিযান চালানোর নির্দেশ দেন, মানেকশ সোজাসুজি বলেন, বর্ষাকালে ওখানে যাওয়া মানে সেনাবাহিনীর আত্মহত্যা। ভারতীয় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডি.কে. পালিত তার বই লাইটনিং কনসেপ্টে বাংলাদেশকে আখ্যা দিয়েছেন ডিফেন্ডার্স প্যারাডাইস নামে। তার ভাষায় বাংলাদেশের প্রতিটি গ্রাম শহর, প্রতিটি নিচু জমি, খাল বিল, হাওর বাওর এক একটি প্রতিরোধের দুর্গ। বাংলাদেশের মানচিত্রে রয়েছে 405টি নদী, 3টি নদী দিয়ে ঘেরা রাজধানী ঢাকা, পূর্বে টারশিয়ারি যুগের গিরিপথ ও ঘন জঙ্গল, যা স্যাটেলাইট নজরদারিরও বাইরে। এসব ভৌগোলিক বাধা শুধু ভারত নয়, বিশ্বের যে কোনো সেনাবাহিনীর জন্যই দুঃস্বপ্ন। বাংলাদেশের পূর্বাঞ্চলের গহীন বনাঞ্চল, পার্বত্য এলাকা এবং লুকানো জলাভূমি এক যমদূতের মতো গেরিলা যুদ্ধের ক্ষেত্র তৈরি করে রাখে। ড্রোন প্রযুক্তি কিংবা এয়ার স্ট্রাইক দিয়েও এই এলাকা পুরোপুরি দমন করা প্রায় অসম্ভব। প্রতিটি বাঁকে, প্রতিটি ঢালে লুকিয়ে থাকতে পারে এক একটি প্রতিরোধ ইউনিট। ইতিহাস বলে বাংলা কখনোই সহজে শাসন করা যায়নি। মুঘলদের শতবারের চেষ্টা ব্যর্থ হয়েছে, সুলতানরাও পুরো বাংলাকে নিয়ন্ত্রণে আনতে পারেননি, ব্রিটিশরাও টিকতে পারেনি। ইতিহাসবিদ জিয়াউদ্দিন বাররানি বাংলাকে বলেছিলেন বুলগাকপুর, অর্থাৎ যুদ্ধে সবসময় বুলগেরিয়ার মতো কঠিন। ইবনে বতুতা বলেছিলেন প্রাকৃতিক দুর্বেদ্যতার জন্য এই অঞ্চল এক সমৃদ্ধ জাহান্নাম। এই অঞ্চলে শুধু ভূপ্রকৃতি নয়, মানুষও প্রকৃতিরই অংশ হয়ে প্রতিরোধ গড়ে তোলে। পানির উপর ভেসে থাকা গ্রাম, চরাঞ্চলের চলমান জনপদ কিংবা টং ঘরের গেরিলা কেন্দ্র, সবই একটি অচেনা ফ্রন্ট লাইন। এমনকি প্রাচীন গ্রিক সেনাপতি আলেকজান্ডারও এই অঞ্চলের দিকে না এগিয়ে ফিরে যান পশ্চিমে, কারণ এই ভূখণ্ড শুধুই যুদ্ধ নয়, এখানে প্রতিরোধ হয়ে ওঠে অস্তিত্বের প্রশ্ন। ভারতের হাতে রয়েছে 37টি পদাতিক ডিভিশন। এর মধ্যে 6টি রাজধানীর নিরাপত্তায়, 6টি পাকিস্তান সীমান্তে, 9টি চীন সীমান্তে ব্যস্ত। বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করা যাবে সর্বোচ্চ 16টি ডিভিশন। অন্যদিকে বাংলাদেশ সেনা, বিজিবি মিলিয়ে প্রায় 16টি পদাতিক ডিভিশন প্রস্তুত আছে। আনসার বাহিনীর 61 লাখ সদস্য, শক্তিশালী পুলিশ ও আধুনিক সরঞ্জামে সজ্জিত আধা সামরিক বাহিনী। এছাড়া সাম্প্রতিককালে আধুনিক অস্ত্র সংগ্রহ এবং যৌথ প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী তাদের প্রতিরক্ষা সক্ষমতা বহুগুণে বৃদ্ধি করেছে। আধুনিক সমরবিদরা বলেন, একটি দেশ দখল করতে গেলে সেই দেশের সেনার 3 গুণ সৈন্য দরকার। বাংলাদেশের 16টি ডিভিশনের বিপরীতে ভারতের দরকার 48টি ডিভিশন, যা বাস্তবে নেই। ভারতের সমরদর্শীরা এখন প্রশ্ন করছেন, সামরিকভাবে যে লড়াই জেতা সম্ভব নয়, সেই লড়াইয়ে কৌশলগত ও কূটনৈতিকভাবে হেরে যাওয়ার আশঙ্কা কতটা ভয়াবহ হতে পারে। ভারত যদি বাংলাদেশে সামরিক আগ্রাসন চালায়, তখন শুধু একটি ফ্রন্টে যুদ্ধ হবে না। উত্তর সীমান্তে চীন, পশ্চিমে পাকিস্তান আর দক্ষিণ পূর্বে বাংলাদেশ, এই 3 দিকেই জ্বলবে যুদ্ধের আগুন। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, ভারতীয় উপমহাদেশের ভৌগোলিক জরায়ু শিলিগুড়ি করিডর। মাত্র 22 কিলোমিটার প্রশস্ত এই চিকেন নেক যদি বিচ্ছিন্ন হয়, তবে ভারত ভেঙে যাবে 2 ভাগে। ভারতের সামরিক গোপন নথিপত্রেও শিলিগুড়িকে বলা হয় সবচেয়ে দুর্বল কৌশলগত এলাকা। এই করিডোরের দুপাশে এখন বসে আছে বাংলাদেশ ও চীন। একটিমাত্র ফায়ার মিস করলে ভারতীয় ভূখণ্ড হয়তো আর আগের মতো থাকবে না। এমনকি সেই অঞ্চল যদি বিদ্রোহপ্রবণ রাজ্যগুলোর সঙ্গে মিশে যায়, তাহলে ভারতের জন্য সেটি হবে ভূরাজনৈতিক মৃত্যুপুরী। ভারতের প্রধান রপ্তানির বাজার মধ্যপ্রাচ্য, আর সেখানকার মুসলিম বিশ্ব, তুরস্ক, ইরান, এমনকি সৌদি আরবও বাংলাদেশে আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হবে বলেই অনুমান করছে বিশ্লেষকরা। বাংলাদেশের উপর হামলা হলে শুধু সামরিক নয়, কূটনৈতিক ও অর্থনৈতিকভাবেও ভারত চাপে পড়বে। চীন ও পাকিস্তান বাংলাদেশের ঘনিষ্ঠ সহযোগী। ভারত যদি অগ্রসর হয়, তাদেরও বসে থাকার সুযোগ থাকবে না। কাশ্মীর থেকে গালওয়ান, লাদাখ থেকে পাঞ্জাব, সব জোনে শুরু হবে পাল্টা প্রতিক্রিয়া। ভারতের অর্থনীতি এই মুহূর্তে যুদ্ধের ধাক্কা সইতে পারবে না। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে আগ্রাসন মানে ভারতের $1 ট্রিলিয়ন অর্থনৈতিক স্বপ্ন ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া।
অনেকে মনে করেন ভারত ইউক্রেন মডেলে বাংলাদেশের উপর হামলা চালাতে পারে, কিন্তু সত্যি বলতে ইউক্রেন যুদ্ধেও রাশিয়ার অবস্থা ভয়াবহ। এক ফ্রন্টে যুদ্ধ করেই রাশিয়া হারিয়েছে 3 থেকে 7 লাখ সেনা। রাশিয়া ছিল সুপার পাওয়ার, তাদের আর্থিক, সামরিক ও কূটনৈতিক অবস্থা ভারতের তুলনায় অনেক বেশি সংগঠিত। তবু তারা একক ফ্রন্টে টিকে থাকতে হিমশিম খাচ্ছে। আর ভারতকে যুদ্ধ করতে হবে 3 ফ্রন্টে, এবং এই যুদ্ধে একক ক্ষমতায় লড়তে হবে বিনা মিত্রতায়। সেই চাপ ভারত সইতে পারবে কি? এই যুদ্ধ শুধু ভূখণ্ড দখলের নয়, এই যুদ্ধ হবে ইতিহাসের পুনর্লিখনের, যেমনটি ঘটেছিল 1971-এ, যখন ছোট্ট এই ভূখণ্ড বিশাল এক সামরিক শক্তিতে পরিণত হয়েছিল। দক্ষিণ এশিয়ার রাজনৈতিক বাস্তবতা আর কৌশলগত ভারসাম্যের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বাংলাদেশ। তাই আজকের যে কোনো আগ্রাসনের জবাবে আসবে শুধু প্রতিরোধ নয়, ইতিহাস রচনার প্রত্যাঘাত। ঢাকার কোথাও গভীর রাতে একটি গোপন ঘরে আলো জ্বলে উঠেছে। 4 জন ব্যক্তি নিঃশব্দে চা চুমুক দিচ্ছেন। দেয়ালে ঝোলানো মানচিত্রে 3টি দাগ কাটা শিলিগুড়ি, মণিপুর, ঢাকা। একজনের হাতে ধরা একটি লাল ফাইল, তাতে লেখা ইস্টার্ন ইমার্জেন্সি অপারেশন থিয়েটার ফেজ 1। তারা কথা বলছেন ফিসফিস করে, যেন শব্দেও লুকিয়ে আছে রাষ্ট্রীয় গোপনতা। শুধু প্রতিরোধ নয়, এবার সময় এসেছে আঘাতের প্রস্তুতির, বললেন একজন, যার কণ্ঠে ছিল সামরিক নেতৃত্বের দৃঢ়তা। আরেকজন বললেন, চিকেন নেক ভেঙে দিলে ভারত আর ভারতের মতো থাকবে না। শিলিগুড়ি করিডর একবার বিচ্ছিন্ন হলে নর্থ ইস্ট ইন্ডিয়া একটানা 7 দিনও টিকবে না। চতুর্থ জন বললেন, কূটনীতিতে আমরা একা নই, চীন নিশ্চুপ, তুরস্ক অপেক্ষায়, পাকিস্তান তো শুধু সংকেতের অপেক্ষায় আছে। আর মধ্যপ্রাচ্য? তিনি চায়ের কাপ নামিয়ে রেখে বললেন, তারা অর্থনীতি দিয়ে উত্তর দেবে। দেয়ালের মানচিত্রে এক এক করে পিন ঢোকানো হলো। সিলেট, কক্সবাজার, তেতুলিয়া, গ্যাংটক, বুমলা, লাদাখ। এই মানচিত্র এখন আর কাগজে আঁকা ছবি নয়, এক একটা জায়গা হয়ে উঠেছে এক একটি স্পার্ক পয়েন্ট। একজন কাপা কণ্ঠে বললেন, এবারের যুদ্ধ শুধু আগ্রাসন ঠেকানোর না, এটা হবে মানচিত্রের রাজনীতি বদলের যুদ্ধ। বাকিরা মাথা নাড়লেন। দূরে বাজ পড়ল, একটি যুদ্ধ কি শুরু হতে চলেছে? না, এখনই নয়, কিন্তু সবাই জানে যদি শুরু হয়, বাংলাদেশের সেই আগুন আর থামানো যাবে না। টুকরো টুকরো হয়ে যাবে শত্রুর ভূখণ্ড।